আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা ৪১তম বিসিএস প্রিলিমিনারির যে গণিত অংশটা রয়েছে সেই গণিত অংশটার সমাধান করব। একেবারে সম্পূর্ণ ব্যাখ্যা সহ যে অঙ্কগুলো কিভাবে আসলো, কিভাবে অঙ্কগুলো সলভ করতে হয়, একেবারে সম্পূর্ণ ব্যাখ্যা সহ তোমাদের কাছে আজকে আমরা হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা অনলাইন পাঠশালা অফ বিডি এই চ্যানেলটিতে নতুন রয়েছো, তোমরা সবাই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো চলো শুরু করা যাক। তো তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ এখানে আমাদের প্রথম যে অঙ্কটা, সেখানে দেখো কমপ্লেক্স নাম্বার টাইপের একটা ব্যাপার এখানে আছে। √8 ইন্টু √2 সমান সমান বলছে কত। তো এখন দেখো আমরা জানি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা জানি i² = -1, এই শর্তটা আমরা জানি। এই আমাদের যেই ক্লুটা বা এই আমাদের যে সূত্রটা, এটা আমাদের এখানে অ্যাপ্লাই হবে। তাহলে দেখো আমি যদি এটাকে গুণ করি তাহলে -8 ইন্টু -2, এটাকে আমরা এইভাবে কি লিখতে পারি না? দেখো তো -1 যদি আমরা লিখি, -1 ইন্টু 8 লেখা যায়, কারণ -8 থেকে 8। তারপরে দেখো আমি এখানে লিখতে পারি √1 ইন্টু কত 2 লিখতে পারি, তাই তো? তাহলে দেখো এখান থেকে আমরা আলটিমেটলি দেখো কি লিখতে পারতেছি, আমরা এখান থেকে লিখতে পারতেছি, তোমরা লক্ষ্য করলে দেখবে, দেখো আমরা এখান থেকে দেখো কি লিখতে পারতেছি, এই যে -1, এই -1 এর পরিবর্তে আমরা লিখতে পারি না, এই যে দেখো -1 সমান i², তাহলে এই -1 এর পরিবর্তে i² লিখতে পারতেছি, আর এখানে ইন্টু 8। ঠিক তেমনিভাবে এখানেও -1 এর জায়গায় আমরা লিখতে পারতেছি i² ইন্টু 2। তাহলে দেখো এখানে স্কোয়ার রুট কাটাকাটি থাকে i ইন্টু √8। তারপরে দেখো এখানে স্কোয়ার রুট কাটাকাটি, এখানেও ঠিক তেমনিভাবে থাকতেছে i ইন্টু √2। কেমন? তাহলে দেখো আমাদের এখানেও i, এখানেও i, দুইটা i গুণাকারে আছে, তার মানে i² ইন্টু √এর মধ্যে 8 আর 2 গুণ করলে থাকে 8 দুগুণে 16। আমরা জানি i² মানে কি -1, তাহলে আমরা -1 বসিয়ে দেবো ইন্টু √16 মানে হচ্ছে 4, আলটিমেটলি 4 -1 আর 4 গুণ করলে -4। তার মানে আমাদের গ নাম্বার যে অ্যান্সারটা অর্থাৎ -4, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবা। ওকে, এবার আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। দেখো এখানে কি বলা আছে, 2 নম্বর অঙ্কটার মধ্যে বলা আছে x-2, এটা মডুলাসের মধ্যে দেওয়া আছে, অর্থাৎ পরম মানের মধ্যে দিয়ে আমাদেরকে <3 দিছে, অর্থাৎ <3 হলে m ও n এর কোন মানের জন্য বলছে m is less than 3x + 5 is less than n হবে। তার মানে আমি দেখতেই পারতেছি, দেখো এই যে আমাদের x-2, এই x-2 এর এখানে আমাদের দেখো কি বানাতে হবে, 3x + 5 বানাতে হবে। তাহলে দেখো আমরা যদি এই সমাধানটা করি তাহলে দেখো আলটিমেটলি কি দাঁড়ায়, আমরা যদি এই পরম মানটা যদি ভাঙি তাহলে দেখো এখানে আলটিমেটলি মাইনাস আসে পড়বে -3, আর ইস লেস দেন আসবে x-2, কারণ পরম মানের নিয়ম অনুসারে, আর এটা 3 আসবে। কেমন? তাহলে এখানে আমাদের তাহলে কি করতে হবে, এই যে -2টা ভ্যানিশ করতে হবে। তার মানে আমরা কি করব, আমরা +2 দ্বারা উভয় পক্ষে আমরা এখানে কি করব, প্রত্যেকটা পক্ষকে যোগ মানে 2 দ্বারা যোগ করে দেব, অর্থাৎ x-2 + 2, আর এখানে +2 যোগ করলে 5 আসতেছে, ডাইরেক্ট বসিয়ে ফেললাম। আর এখানে দেখো -2 থেকে -3 থেকে +2 চলে গেলে থাকে হচ্ছে -1, আর এখানে +2 -2 কাটা থাকে x, আর এখানে 5। এখন আমি দেখতে পাচ্ছি এখানে 3x বানাতে হবে। তার মানে আমরা এই প্রত্যেকটা পক্ষকে কি করব, দেখো আমরা এই প্রত্যেকটা পক্ষকে 3 দ্বারা গুণ করে দিব, তাহলে -1 আর 3 গুণ করলে -3, আর এখানে x এর সাথে 3 গুণ করলে 3x, আর এখানে 5 এর সাথে 3 গুণ করলে 3 × 5 = 15। কেমন? তাহলে দেখো এর পরবর্তীতে আমাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 3x এর পরে +5 আছে, তার মানে আমরা প্রত্যেকটা পক্ষকে +5 দিয়ে করে দেব, মানে প্লাস দ্বারা যোগ দেব। তার মানে আমি যদি এখানে -3 এর সাথে +5 যোগ দিই, তার মানে 5 এর থেকে 3 গেলে থাকে 2, আর এখানে 3x এর সাথে যদি আমি 5 যোগ দিলাম, আর এখানে 15 এর সাথে যদি আমি 5 যোগ দিই থাকে কত, 20। তাহলে দেখো আলটিমেটলি কিন্তু আমরা পেয়ে গেছি, দেখো আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট। অর্থাৎ তোমরা লক্ষ্য করলে দেখবে এই যে আমাদের দেখো m এর জায়গায় m এর ভ্যালুটা হচ্ছে 2, এরপরে is less than 3x + 5, is less than 3x + 5, is less than n, n এর ভ্যালুটা হচ্ছে 20। তার মানে m এর ভ্যালু 2, এই যে দেখো m এর ভ্যালু 2 আর n এর ভ্যালু 20, তার মানে 20। তার মানে আমরা যেটা পাচ্ছি আমাদের 2 নম্বরের যে অপশনটা, খ নাম্বার যে অপশনটা, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর তোমাদের কোনো প্রবলেম থাকলে আমি আবারও বলতেছি, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। তোমরা লক্ষ্য করো, দেখো আমাদের পরবর্তী অঙ্কটার মধ্যে কি বলা আছে, আমাদের এখানে বলা আছে যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। তার মানে আমি যদি এখানে যদি ব্যাপারটা লক্ষ্য করি, একটা বৃত্ত যদি আমি এখানে আঁকি, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, তাই তো?
ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, তাহলে 6 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত। তাহলে আমি যদি বৃত্তটা আবার আঁকি, দেখো ব্যাসার্ধ একটা বৃত্তের বলছে অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজ। তাহলে দেখো আমি যদি অন্তস্থ মানে বৃত্তের ভিতরে একটা সমবাহু ত্রিভুজ থাকবে, অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা জানি অন্তস্থ ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 বাহু স্কোয়ার। অর্থাৎ যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তো আমরা জানি যে প্রত্যেকটা বাহুই সমান থাকে, অর্থাৎ 3টা বাহুই আমাদের সমান থাকে। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে √3/4 বাহু স্কোয়ার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট আমরা বাহুর দৈর্ঘ্যটা যদি জানতে পারি তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা কোশ্চেনটা সলভ করতে পারবো। তো দেখো আমরা এই ক্ষেত্রে আমাদের একটা শর্টকাট ট্রিক আমরা এখানে অ্যাপ্লাই করব। সেটা হলো কি, সেটা হচ্ছে তোমরা লক্ষ্য করলে দেখবে আমরা কিন্তু এখানে একটা ব্যাপার জানি, সেটা হচ্ছে এই যে আমাদের বৃত্তের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ সমান সমান আমরা যে ব্যাপারটা জানি, ব্যাসার্ধের সাথে আমাদের যে রিলেশনটা সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহু, অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহু, এটা আমি এখানে যেহেতু জায়গা স্বল্পতা আমি ডট দিয়ে দিলাম তোমাদেরকে, যেহেতু শর্টকাট নিয়মে আমি করতেছি, সমবাহু ত্রিভুজের বাহু ডিভাইড বাই √3 অর্থাৎ √3। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু ডিভাইড বাই √3, তাহলে ব্যাসার্ধ সমান সমান সমবাহু ত্রিভুজের বাহু ডিভাইড বাই √3। তাহলে ব্যাসার্ধ এখানে আমাদের দেওয়া আছে কত, 6 সেন্টিমিটার, এবং আমাদের এখানে বাহুটা দেখো আমরা বের করতে পারবো ইজিলি √3। তার মানে সুতরাং বাহু সমান সমান কত আসতেছে আমাদের, বাহু সমান সমান আমাদের আসতেছে 6√3। তার মানে আমরা যখন এই আমাদের যেই সূত্রটা, এই সূত্রটার মধ্যে যখন আমরা এটা অ্যাপ্লাই করব তখন আমরা আলটিমেটলি দেখো আমরা পাচ্ছি কি √3/4 ইন্টু 6√3। তাহলে আমরা যদি এটাকে বাংলায় লিখি √3/4, তাই তো? আচ্ছা, এটার দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি কি দেখো √3/4, এখানে 6 6 36 গুণাকারে, আর এখানে স্কোয়ার রুট কাটাকাটি থাকে কত, থাকে হচ্ছে, আমরা এখানে বাংলায় লিখি এটা থাকে হচ্ছে 3। তাহলে দেখো আলটিমেটলি আমাদের এখানে কত কাটাকাটি যাচ্ছে, আমাদের এখানে যাচ্ছে 4 নং 36, এই টোটালটা কাটাকাটি গিয়ে আমাদের 4 নং 36, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নং 27/√3। দেখো আমাদের এখানে 27/√3 হচ্ছে ঘ নাম্বারটা, অর্থাৎ এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পারতেছো। ওকে, তো এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। তো তোমরা লক্ষ্য করো এখানে দেখো কি বলা আছে, এখানে বলা আছে ত্রিভুজ এবিসি এর কোণ এ হচ্ছে 40 ডিগ্রি এবং কোণ বি হচ্ছে 80 ডিগ্রি, এবং এখানে আমাকে বলে দিছে কোণ সি এর সমদ্বিখণ্ডক এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলে কোণ সিডিএ সমান সমান কত। তাহলে আমরা ফিগারটা এখানে আঁকি, ফিগারটা আঁকলে তোমরা একেবারেই বুঝতে পারবে যে অঙ্কটা খুবই সহজ। দেখো আমরা তাহলে এবিসি একটা ত্রিভুজ আঁকি, এখানে এই হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ, এ বি সি, এই হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের কোণ এ আমাকে বলে দিয়েছে যে 40 ডিগ্রি। তাহলে দেখো কোণ এ আমরা পেয়েছি কত, 40 ডিগ্রি, কোণ এ হচ্ছে 40 ডিগ্রি, এবং আমাকে কোণ বি বলে দিয়েছে এখানে যে 80 ডিগ্রি, কোণ বি বলে দিয়েছে 80 ডিগ্রি, এবং আমাকে এখানে বলেছে কোণ সি এর সমদ্বিখণ্ডক এবি বাহুকে, এই যে এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তার মানে কোণ সি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণ সি একদম সমানভাবে খণ্ডিত হয়ে এই সমদ্বিখণ্ডক যে বাহুটা, এই বাহুটা ডি বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তো এক্ষেত্রে আমাকে বলে দিয়েছে যে কোণ সিডিএ, অর্থাৎ এই ডি কোণটা আমাকে এখানে চাইছে যে ডি কোণটা এখানে কত। আমরা তাহলে দেখো আমরা কিন্তু এখানে জানি যেহেতু আমাদের এখানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এখানে 80 যেহেতু কোণ এ হচ্ছে 40, কোণ বি হচ্ছে 80, তার মানে 120, আর এখানে আমাদের তাহলে 80 হতে আর লাগতেছে কত, আমাদের এখানে টোটালি 180 হতে লাগতেছে 60। তার মানে এই কোণ সি হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এই কোণ সি কে সমদ্বিখণ্ডক, অর্থাৎ সমানভাবে দুইটা খণ্ড করলে তার মানে কোণ সি এর সমদ্বিখণ্ডক আমি পাইতেছি কত, 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি। তার মানে কোণ সি এর সমদ্বিখণ্ডক 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে দেখো এখন 40 আর 30, এখন যদি আমরা লক্ষ্য করি আমরা এখানেও দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এডিসি ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে দেখো আমরা জানি এডিসি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কোণ এ এর আমাদের যে কোণ এটার মান হচ্ছে 40 ডিগ্রি, তারপরে কোণ সি এর মান আমরা পাচ্ছি এখানে 30 ডিগ্রি। তাহলে দেখো কোণ ডি বের করা তো একেবারে ইজি, তার মানে এই দুইটা কত, 40 আর 30 কত, 70 ডিগ্রি। আমরা কি করব, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে 180 থেকে আমরা 70 বাদ দেব, তার মানে আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে 110 ডিগ্রি। একেবারেই কিন্তু সহজ। দেখো তাহলে আমাদের ক নাম্বার যে অপশনটা আছে এটাই কারেক্ট অ্যান্সার। দেখো 110 ডিগ্রি, কেমন? ওকে, এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। তো
তো তোমরা লক্ষ্য করো আমাদের পরবর্তী অঙ্কের মধ্যে এখানে দেখো কি বলা আছে, এখানে বলা আছে লগ টু লগ রুট ওভার ই, আর এখানে বলছে ই টু দি পাওয়ার হচ্ছে ই স্কোয়ার এখানে বলছে। তো এখন দেখো তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি দেখো আমরা যদি ব্যাপারটা যদি করি এখানে আমরা লগের অঙ্কের ক্ষেত্রে আমরা জানি লগ টু লগ রুট ওভার ই স্কোয়ার, এইটা দেখো এই রুট ওভার ই, তার মানে আমরা জানি আমরা সবাই একটা ব্যাপার জানি সেটা হচ্ছে লগ এ ভিত্তিক এ হচ্ছে 1, এটার মান হচ্ছে সবসময় 1। তার মানে যেহেতু এখানে রুট ওভার ই, তাহলে আমরা এখানেও রুট ওভার ই বানানোর চেষ্টা করব। তাহলে দেখো আমরা যদি রুট ওভার ই বানানোর যদি চেষ্টা করি লগ টু লগ রুট ওভার ই, আর এইখানে যদি আমরা রুট ওভার ই বানাই, আমরা জানি কি ই টু দি পাওয়ার হাফ মানি তো ই টু দি পাওয়ার হাফ মানি তো রুট ওভার হয়, অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার যদি হাফ হয় তাহলে সেই হাফটার পরিবর্তে আমরা রুট দিতে পারি। যেহেতু আমাদের এখানে ই স্কোয়ার আছে, তার মানে এই স্কোয়ারটা সমতা করার জন্য আমাদের এখানে 4 দ্বারা গুণ করতে হবে, তার মানে 2 দুগুণে 4, অর্থাৎ এই দেখো ই স্কোয়ার কিন্তু আগের মতোই আমাদের এখানে থাকতেছে। তার মানে আমরা কি করব, আমরা এখানে যেহেতু ই টু দি পাওয়ার হাফ, অর্থাৎ এর উপর পাওয়ার হাফ মানে কত, পাওয়ার হাফ মানে এখানে হচ্ছে রুট, এটার উপর আমরা পাওয়ার দেবো কত 4, কাটাকাটি গেলে আমার আগেরটাই থাকতেছে ই স্কোয়ার থাকতেছে। তার মানে দেখো তাহলে আমাদের দেখো লগ ই টু দি পাওয়ার লগ রুট ওভার ই টু দি পাওয়ার ভিত্তিক রুট ওভার ই, তাহলে দেখো এখানে তাহলে আমরা কি করতে পারি লগ টু এই পাওয়ার 4টা ডান এই পাশের বাম পাশে চলে আসলে লগ রুট ওভার ই টু দি পাওয়ার ভিত্তিক রুট ওভার ই, কাটাকাটি দেখো এটার মান হচ্ছে 1, তার মানে ভ্যানিশ, 1 দিলে তো 1 দিলেও হয় না দিলেও হয়, অর্থাৎ এটার মান হচ্ছে 1। তাহলে এখন দেখো এই যে 4, অর্থাৎ লগ 2 4, এই দেখো লগ 2 ভিত্তিক 4, এই তার মানে এখন এখানেও আমি 2 বানাতে চেষ্টা করব। আমরা কিভাবে করব দেখো, তাহলে লগ আমরা এই 4 কে 2 স্কোয়ার লিখতে পারি কিনা বলো, তাহলে দেখো 2 ভিত্তিক 2 স্কোয়ার, তাহলে আমরা এই 2টা আমরা প্রথমে লিখলাম, অর্থাৎ পাওয়ারটা প্রথমে লিখলাম, আর এখানে লগ 2 ভিত্তিক 2 মানে হচ্ছে 1, অর্থাৎ 2, আমাদের অ্যান্সার হচ্ছে 2। তার মানে আমাদের ঘ নাম্বার যে অপশনটা আছে এটাই কারেক্ট অ্যান্সার। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের প্রবলেম থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। তো তোমরা লক্ষ্য করো আমাদের এখানে পরবর্তী অঙ্কে কি বলা আছে, 5 টু দি পাওয়ার x প্লাস 8 ইন্টু 5 টু দি পাওয়ার x প্লাস 16 ইন্টু 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1 হলে বলছে x এর মান কত। তো দেখো আমরা যদি ব্যাপারটা যদি এখানে যদি তুলি 5 টু দি পাওয়ার x প্লাস 8 ইন্টু 5 টু দি পাওয়ার x প্লাস 16 ইন্টু 5 টু দি পাওয়ার x সমান 1। তাহলে এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম পক্ষে প্রত্যেকটা রাশির সাথে আমাদের এখানে 5 টু দি পাওয়ার x রয়েছে। তো আমরা 5 টু দি পাওয়ার x টা কমন নিলে আমাদের এখানে থাকতেছে 1 প্লাস 8 প্লাস 16 ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো আমাদের এখানে থাকতেছে কত 5 টু দি পাওয়ার x, এখানে কত আসতেছে 8 আর 1 9, তাহলে 16 আর 9 কত 25 ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো আমরা এখান থেকে পাচ্ছি কত, আমরা এখান থেকে পাচ্ছি 5 টু দি পাওয়ার x সমান দেখো 1/25, তাহলে 1/25, তাহলে দেখো 5 টু দি পাওয়ার x সমান কি আসতেছে, এটা তো আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার -2, কারণ 1/5 স্কয়ার, এটাকে 5 টু দি পাওয়ার -2 লেখা যায়। আলটিমেটলি দেখো বেস সমান পাওয়ারে সমান, তার মানে x ইজ ইকুয়াল টু -2। তাহলে আমাদের খ নাম্বার যেই অপশনটা রয়েছে এটাই কারেক্ট অ্যান্সার, অর্থাৎ -2, আমাদের x এর ভ্যালু হচ্ছে -2। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের প্রবলেম থাকলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। ওকে, এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। দেখো আমাদের 7 নম্বর অঙ্কের মধ্যে দেখো কি বলা আছে, আমাদের 7 নম্বর অঙ্কে বলা আছে এখানে 5/12, তারপরে বলা আছে 6/13, 11/24 এবং 3/8 এর মধ্যে বলছে বড় ভগ্নাংশটি কোনটা আর কি। তাহলে দেখো আমরা এখান থেকে খুব সহজে শর্টকাট ট্রিকের মাধ্যমে বড় ভগ্নাংশ বের করতে পারি। আমরা দেখো এখানে লিখে দিলাম 5/12, তারপরে 6/13, তারপরে কত 11/24, তারপরে কত 3/8। তাহলে দেখো আমরা কি করব, আমরা এখানে আড়াআড়ি গুণ করে দেব। আড়াআড়ি গুণ করলে আমরা জানি 5 13 এখানে কত 3 5 15 5 65 হবে, 5 একে 5 6 65। তাহলে আমরা এটার নিচে এই ভ্যালুটা লিখলাম, অর্থাৎ 65। এখন দেখি, তাহলে দেখো এখানে 6 দুগুণে 12, 12 2 হাতে আছে 1, এটাকে যদি আমি গুণ করি আড়াআড়ি গুণ করি 6 দুগুণে 12 2 হাতে আছে 1, 6 একে 6 7। তার মানে এই দুইটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কত, সবচেয়ে বড় হচ্ছে 6/13। দেখো এখানে এই দুইটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 6/13, তার মানে এটা আমার বাদ, যেহেতু আমাদের বড় ভগ্নাংশ বলছে, তার মানে এটা হচ্ছে আমাদের এই দুইটার মধ্যে এটা বড়, তার মানে এটার সাথে এখন আমরা অন্যগুলো কম্পেয়ার করব, আর এটা ছোট, এটা বাদ। তাহলে আমি দেখতে পাচ্ছি, তাহলে এখন যদি আমরা এটার সাথে গুণ দিই, অর্থাৎ দেখো এই দুইটার সাথে যদি এখন আমরা কম্পেয়ার করি, তাহলে দেখো এখানে গুণ দিলে কত আসতেছে, আমরা এটা কেটে দিলাম। এখন দেখো 4 6 24 4 হাতে আছে কত 2, 6 দুগুণে 12, 12 আর 2 কত 14। ওকে, এরপর দেখো এখানে আমাদের 13 আর 11 গুণ, 13 আর 11 গুণ করলে আমরা দেখতেই পাচ্ছি এখানে আমরা জানি 13 10 130, তাহলে 13 আর 11 কত
43, কারণ 130 আর 13 আমার যদি আমি গুণ আরও যদি আমি 13 গুণ দিই তাহলে আমাদের 143 আসে। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 144 এটাই বড়, তার মানে এইটাও আমাদের কাটা। আমাদের এখানে তাহলে আমরা বড় পাচ্ছি 6/13, এই ভগ্নাংশটা বড় পাচ্ছি, এবং এটার সাথে এখন লাস্টেরটা কম্পেয়ার করব। তো দেখো লাস্টেরটা আমি লিখে দিলাম, তাহলে আবার আমরা আড়াআড়ি গুণ দিই, 6 8 48 48 লিখে দিলাম আমরা ডাইরেক্ট। তারপরে এখানে আড়াআড়ি গুণ দিলে দেখো আমরা লিখি এখানে 3 3 9, 3 1 3, তার মানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের বড় হচ্ছে 48, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 6/13, অর্থাৎ আমাদের খ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের প্রবলেম থাকলে আমি আবারও বলছি, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কটার মধ্যে। দেখো আমাদের পরবর্তী অঙ্কটার মধ্যে কি বলা আছে, এখানে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে শতকরা কত বৃদ্ধি পাবে। তো 5% দৈর্ঘ্য যদি আমরা বৃদ্ধি করি, তার মানে আমি যদি চিন্তা করি দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল, তাই না, দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল, তাহলে দেখো ক্ষেত্রফল যদি আমি দৈর্ঘ্য 100 ধরি, প্রস্থও যদি আমি 100 ধরি, তাহলে আমাদের ক্ষেত্রফল আসতেছে কত, 1 দিয়ে 4টা শূন্য, তাই তো। তো এখান থেকে আমি যদি দৈর্ঘ্য 5% বৃদ্ধি করি, তার মানে 100 থেকে 5% বৃদ্ধি করলে 105, তাই তো, 105, এখানে আমি বাংলায় লিখলাম 105। তাহলে দেখো 105-এর সাথে যদি আমি 100 গুণ দিই, অর্থাৎ এটাও বাংলায় লিখি, 105-এর সাথে 100 গুণ দিলে আমাদের এখানে আসতেছে কত, আলটিমেটলি আমাদের এখানে আসতেছে দেখো 10500। তাহলে দেখো এখন যদি আমরা চিন্তা করি যে এখানে 10500, তো এখানে আমরা যদি 00 কেটে দেই, তাহলে আমরা এখান থেকে আমরা বিয়োগ করলেই তো আমরা দেখতে পাবো যে এখানে আমাদের কত বৃদ্ধি পেলো, তাই না, শতকরা কত বৃদ্ধি পেলো। তো দেখো যেহেতু আমাদের শতকরা আমরা তো 100 দিয়ে আগেই ধরে ফেলছি, তো এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পার্থক্য হচ্ছে 105 থেকে যখন 100 চলে যাবে, তার মানে আমাদের পার্থক্য হচ্ছে 100 থেকে আমাদের হচ্ছে 105, তার মানে আমাদের পার্থক্য হচ্ছে 5, অর্থাৎ 5%। তো আমাদের ক নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন দেখি, এখন আমরা আমাদের পরবর্তী অঙ্ক যেটা আছে সেটাতে আমরা চলে যাই। তো তোমরা লক্ষ্য করো আমাদের পরবর্তী যে অঙ্কটা সেটা দেখো, আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে কি বলা আছে। এখানে বলা আছে 9 নম্বর অঙ্কটা, 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল থেকে 1 জন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে। আচ্ছা, 5 জন পুরুষ থেকে নিবে কয়জন, 1 জন, এবং এখানে 4 জন মহিলা থেকে নেবে কয়জন, 2 জন। তার মানে আমাদের কম্বিনেশন যে ব্যাপারটা, অর্থাৎ আমাদের কমিটি গঠন করার ক্ষেত্রে আমরা যে কম্বিনেশনের যে অঙ্কগুলো আমরা করি, সেখানে দেখো যে ব্যাপারটা, অর্থাৎ 5 জন পুরুষ থেকে আমাদের নিবে কয়জন, 1 জন পুরুষ নিবে, অর্থাৎ 5C1 ইন্টু আমাদের দেখো আমরা যে কমিটি গঠন করলে গুণাকারে থাকবে এটা, 4 জন মহিলা থেকে আমাদের মহিলা নেবে কয়জন, 2 জন। তো দেখো এটা যখন আমরা করব, এখানে আমরা দেখো এখানে জানি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 1 এর ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, এটা আমরা সূত্রানুসারে জানি। তো এখন দেখো এখানেও যদি আমরা করি 4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন আমরা যদি এটাকে এখন সমাধান করি, তাহলে দেখো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে আমরা এখানে লিখতে পারি 5 ইন্টু 4 এর ফ্যাক্টোরিয়াল, এটা এভাবে লেখা যায় নিয়ম অনুসারে। 1 এর ফ্যাক্টোরিয়াল তো একই, এটা লেখা লাগবে না। এখন দেখো 5 থেকে 1 গেলে থাকে কত, 4 এর ফ্যাক্টোরিয়াল, তার মানে 4 এর ফ্যাক্টোরিয়াল কাটা, আর এখানে থাকতেছে দেখো 4 এর ফ্যাক্টোরিয়াল, এখানে 2 এর ফ্যাক্টোরিয়াল, 2 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 4 এর ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি ভাঙে লিখতে পারি, যে এখানে আমরা যদি এটাকে ভাঙাই, তারপরে 4 ইন্টু 3 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল, এইভাবে লেখা যায় এটাকে। তো আর নিচে আবার আমরা দেখতে পাচ্ছি কত, 4 থেকে 2 গেলে থাকে 2 এর ফ্যাক্টোরিয়াল, তার মানে এই 2 এর ফ্যাক্টোরিয়াল কাটা, আমাদের এখানে আলটিমেটলি 2 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, তাহলে এখানে থাকতেছে 5, আর নিচে তো কিছু থাকতেছে না, তাহলে 5 গুণ এখানে থাকতেছে 3 4 12, আর নিচে 2। তাহলে দেখো, তাহলে আমাদের এখানে দেখো, তাহলে 6 দুগুণে 12 6, তাহলে 5 আর 6 গুণ করলে পাচ্ছি আমরা 30। আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে 30, অর্থাৎ কত প্রকারের কমিটি গঠন করা যাবে, 30 প্রকারের কমিটি গঠন করা যাবে। তার মানে আমাদের ঘ নম্বরে যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো, একেবারে ইজি একটা মেথড, কেমন। তো এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। তো দেখো আমাদের এখানে পরবর্তী অঙ্কের মধ্যে দেখো কি বলা আছে, এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কেতে 10 নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্কের মধ্যে এখানে বলা আছে x প্লাস 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু 0 হলে বলছে x কিউব প্লাস 6 এর মান কত, এটা আমাদের বের করতে বলছে, তাই না। তো দেখো আমরা যদি এটাকে এখন উঠাই, দেখো খুব সহজে কিন্তু আমরা এটা করতে পারবো। x ইকুয়াল, দেখো আমরা যদি এটা লিখি, তাহলে x ইকুয়াল যদি লিখতে যাই মাইনাস এই টোটালটা, তাই তো আমরা ডাইরেক্ট লিখে ফেললাম 2/1/3, 2 টু দি পাওয়ার 1/3 প্লাস কত এখানে 2 টু দি পাওয়ার 2/3, ঠিক আছে। x ইকুয়াল এটা লেখা যায়।
তাহলে যেহেতু আমাদের ইকুয়ালস 0 ছিল তাহলে এটা লেখা যায়। তাহলে এখন দেখো আমরা যদি উভয় পক্ষকে ঘন করে দিই তাহলে এক্স কিউব আসবে। কেন আমরা ঘন করব? দেখো এখন লক্ষণীয় বিষয় এটা, আমাদের কিন্তু এখানে এক্স টু দি পাওয়ার এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার 3 যেটাই বলি না কেন আমরা এক্স কিউব আছে, তাহলে আমাদের এখানে এক্স কিউব অবশ্যই আনতে হবে। তার মানে আমি যদি এটাকে বাম পক্ষে ঘন করি তাহলে ডান পক্ষে আমাকে ঘন করতে হবে। তাহলে ডান পক্ষে ঘন করলে পাওয়ার যেহেতু বিজোড় তাহলে মাইনাসটা থেকে যাবে এবং এটা আলটিমেটলি 2/2/3 এই যে ঘন হয়ে গেল। তাহলে এখন আমরা ঘন সূত্র বসাই, এক্স কিউব মাইনাস, তাহলে দেখি এ কিউব, আমাদের এখানে সূত্রটা আসতেছে কি এ কিউব 2^1/3 এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই হচ্ছে আমাদের যেই সূত্রটা সেটা আমরা অ্যাপ্লাই করলাম। তো দেখো এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে দেখো এক্স কিউব মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস, তাহলে দেখো এখানে 1/3 আর ইন্টু 3, তাহলে 3 কাটা থাকে আমাদের আলটিমেটলি 2 প্লাস এখানে দেখো 2/3 ইন্টু 3, তার মানে 3 কাটা থাকে কত 2 স্কোয়ার অর্থাৎ 4। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা 2 ইন্টু 3 ইন্টু 2, দেখো এখানে তার মানে থাকতেছে 1/3 প্লাস 2/3। এটাকে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা যদি লসাগু করি তাহলে 3/3 আসবে, আলটিমেটলি 3/3 মানে হচ্ছে 1, তার মানে এটাকে আমি ডাইরেক্ট 2 লিখতে পারি, এটা লেখার দরকার নেই। কেমন? তাহলে 3 ইন্টু 2। আর এই যে দেখো এখানে লক্ষণীয় বিষয় যেই ব্যাপারটা সেটা হচ্ছে দেখো 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার 2/3, দেখো এই যে 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 এর মানটা কি, দেখো এই মাইনাসটা যদি এখানে চলে আসে তাহলে এই পুরাটার মান হবে -x, তাহলে কিন্তু আমরা এইটার মান কিন্তু -x বসাতে পারি। কেমন? দেখো এটার মান আমরা -x বসিয়ে দিলাম, তাহলে দেখো এটা সেকেন্ড ব্র্যাকেট থাকলো বা এক্স কিউব, দেখো এখানে তাহলে থাকতেছে কত মাইনাস 4 আর 2 কত 6, আর এখানে দেখো থাকতেছে কত, এখানে আমাদের 3 দুগুণে 6 6 আর এখানে -x, তাই না? তাহলে প্লাসে মাইনাসে -x 6 -6x, তাহলে দেখো এখন আমরা পাচ্ছি কত, আমরা এখানে পাচ্ছি এক্স কিউব -6 +6, তাহলে দেখো আলটিমেটলি আমরা কি পাচ্ছি এখান থেকে, সুতরাং এক্স কিউব -6টা এখানে চলে আসলে +6 আর এখানে সমান 6x, তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 6x, যেটা আমাদের খ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার, অর্থাৎ খ নাম্বার অপশনটার মধ্যে আমাদের বলা আছে 6x। দেখো খুব সহজে কিন্তু আমরা বের করতে পারতেছি। তো এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী যে অঙ্কটা সেটার মধ্যে। তো তোমরা লক্ষ্য করো আমাদের পরবর্তী যে অঙ্কটা সেটা দেখো এখানে বলা আছে, দেখো বার্ষিক 10% মুনাফায় 800 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। আমরা ডিরেক্টলি কিন্তু চক্রবৃদ্ধি মূলধন যেটা জানি, আমরা জানি p ইন্টু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। এখানে যেহেতু আমরা এই বাংলায় করতেছি তাহলে আমরা এখানে 1 লিখে দিই। ওকে, এই সূত্রের মোতাবেক করলে কিন্তু আমরা অঙ্কটা বের করে ফেলতে পারি। দেখো আমাদের p মানে আসল মানে হচ্ছে আমাদের 800 ইন্টু 1 যোগ r এর মান কত, এখানে 10%, তার মানে 10% যদি আমরা করি r এর মান, তার মানে 110/100, আলটিমেটলি আমাদের এখানে পার্সেন্টেজটা আসতেছে 0.1। তাহলে দেখো 0.1 যদি এখানে বসাই আর n হচ্ছে বছর অর্থাৎ 2, দেখো তাহলে আমাদের এখানে আসতেছে কত 800 আর এখানে আসতেছে 1.1 স্কোয়ার, তার মানে 800 গুণ 1.1 স্কোয়ার, 1.1 স্কোয়ার মানে হচ্ছে এখানে দেখো আমরা যেটা পাই সেটা হচ্ছে 800। দেখো এটার একটা শর্টকাট ফরম্যাট আমরা কীভাবে বের করতে পারি তোমাদেরকে লক্ষ্য করলে দেখাই, তোমরা লক্ষ্য করো 1.1 ইন্টু 1.1, আমরা যদি এটাকে যদি আমরা দশমিকটা উঠাই তাহলে নিচে দশমিকের জন্য 1 আর যে কটা সংখ্যা দশমিকের পর সেই কটা শূন্য, অর্থাৎ একটা শূন্য, এটাও দশমিক উঠালে 1 আর একটা শূন্য, তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে উপরে আসতেছে 11 আর 11 গুণ করলে আমরা জানি সেটা হচ্ছে 121 আর 10 গুণ করলে 100। আলটিমেটলি দেখো এখানে যদি আমরা যদি চিন্তা করি, দেখো 1.21 অর্থাৎ 1.21 এটা আসতেছে আমাদের। তো দেখো আমরা যদি এখন যদি আমরা এই যে 800-র সাথে 1.21 যদি আমরা গুণ করি, 800-র সাথে আমরা যদি এখন 1.21 গুণ করি তাহলে সেটা আসবে আলটিমেটলি 968। দেখো এটা আমরা গুণ করলে আমরা এখান থেকে পাবো 968, তার মানে আমাদের এই যে এখানে গ নাম্বার যেই অপশনটা এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ খুব সহজেই কিন্তু আমরা সূত্রের মাধ্যমে বসিয়ে কিন্তু আমরা জাস্ট সূত্রটার দিকে লক্ষ্য করে বসিয়ে কিন্তু আমরা এই ব্যাপারটা আমরা খুব অনায়াসে করতে পারতেছি। কেমন? তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। তো তোমরা লক্ষ্য করো আমাদের পরবর্তী অঙ্কে কি বলা আছে। আমাদের পরবর্তী অঙ্কে এখানে বলা আছে চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে।
তার মানে চিনির মূল্য 10% কমবে, তার মানে আমরা বুঝতেই পারতেছি 100 থেকে আমাদের চিনির মূল্য 10% কমবে। 10% কমা মানে হচ্ছে এখানে কত হওয়া, 90 হওয়া। তার মানে আগে ছিল 100, এখন হয়ে গেছে 90। এখন বলছে যে কমে যাওয়া চিনি ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে, তার মানে কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে, তার মানে একই থাকবে, আগের মতোই থাকবে। তার মানে এখন আমাদের এখানে কত ভাগ কমছিল, 10 ভাগ কমছিল। অর্থাৎ দেখো 10 ভাগ কমছিল আমাদের, তার মানে এই 10 ভাগে কি আমাদের বাড়াতে হবে, এই 10 ভাগ বাড়াইলে কি আগের খরচ মোতাবেক থাকবে, অর্থাৎ একই খরচ থাকবে। তাহলে আমাদের এই 10 ভাগ যেহেতু কমে গেছে, এই 10 ভাগ আমরা বাড়াবো কার সাপেক্ষে, আমাদের যতটুকু কমছে, অর্থাৎ 90, আমাদের যে 100 থেকে 10% কমে গিয়ে 90 হয়েছে এটা, তাহলে এটা হবে নিচে, আর ইনটু আমাদের যে শতকরা অর্থাৎ 100 সেটা হবে গুণাকারে। কেমন? তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি এটা কাটা, তার মানে দেখো 100 ভাগ 9, তার মানে আমরা পাচ্ছি এখানে 11 সমস্ত 9 ভাগের 1%। দেখো তার মানে আমাদের যেই ঘ নাম্বার যে অপশনটা, এটাই কারেক্ট অ্যান্সার। একেবারেই কিন্তু সহজে কিন্তু আমরা করতে পারতেছি। তো এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। তো দেখো আমাদের পরবর্তী যে অঙ্কটা, 13 নম্বর অঙ্কটার মধ্যে কি বলা আছে, আমাদের এখানে বলা আছে a + b = 7 এবং ab = বলছে 12 হলে 1/a² + 1/b² এর মান কত। আমরা এখানে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করব। দেখো এখানে যেহেতু আমাদেরকে ab বলছে, দেখো ab বলছে 12, তার মানে আমি জানি এখানে 4 গুণ 3, 3 4 কত 12। তার মানে আমি এবার দেখব যে যেহেতু এবির মান আমাদের 12, তার মানে এই দুইটা যোগ করলে 7 আসে কিনা। তাহলে দেখো আলটিমেটলি কিন্তু 4 যোগ 3 যোগ করলে কিন্তু আমাদের 7 আসে। তার মানে আমি বলতেই পারি আমাদের 4 হচ্ছে এ এর ভ্যালু এবং 3 হচ্ছে বি এর ভ্যালু। দেখো আমরা কিন্তু এখান থেকে এটা বলতে পারি। তাহলে যেহেতু 7 হয়েছে, তাহলে এর ভ্যালু হচ্ছে 4 এবং বি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এখন যদি আমি এখানে যদি মানটা বসাই, দেখো 1/a² + 1/b², আলটিমেটলি দেখো এখানে আসতেছে কত, 1/a² মানে 4² + 1/b² মানে হচ্ছে 3²। তার মানে আলটিমেটলি আসতেছে কত, 1/4 4 16 + 1/3 3 9, আলটিমেটলি আসতেছে 1/, দেখো এখানে আমাদের তাহলে লসাগু করতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে যদি লসাগু করি, তাহলে 16 আর 9 লসাগু করলে আমরা পাচ্ছি হচ্ছে 144। তাহলে দেখো 144 ভাগ 16 হচ্ছে 9, 9 একে 9 প্লাস 9কে যদি আমি 144 ভাগ 9 দিলে তাহলে আমাদের এখানে পাচ্ছি 16। তার মানে আলটিমেটলি আমরা পাচ্ছি 25, 16 আর 9 25 আর ডিভাইড বাই 144। তার মানে দেখো 25/144, তার মানে আমাদের খ নাম্বার যে অপশনটা অর্থাৎ 25/144 এটাই কারেক্ট অ্যান্সার। তো আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। তো এখন আমরা খ নাম্বার অপশনটাই আমাদের কারেক্ট অ্যান্সার। তো এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। তো এখানে দেখো আমাদের 14 নম্বর অঙ্কটার মধ্যে কি বলা আছে, এখানে বলা আছে 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। আমাদের সম্ভাবনা বা প্রবাবিলিটি যে আমাদের অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলোর মধ্যে একটা অঙ্ক আমাদের এখানে দিয়েছে। তো এখন দেখো আমাদের বলছে 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলো একটি যদি আমি উঠাই, তাহলে সেটা বর্গ সংখ্যা হওয়ার তোমার সম্ভাবনা কত। তাহলে আমরা জানি 1 থেকে 20 পর্যন্ত বর্গ করলে, অর্থাৎ 20 আমি যদি 20 বর্গ করি, 20কে যদি আমি বর্গ করি তাহলে আসতেছে 400, তাই তো। কিন্তু 21কে যদি আমি বর্গ করি, 21কে বর্গ করলে কিন্তু আর সেটা 441 চলে আসতেছে। অর্থাৎ আমাদেরকে বলছে 440-এর মধ্যে করতে, কিন্তু আমাদের 21-এ চলে গেলেই, অর্থাৎ 21-এর বর্গ করলে আমরা সেটা পাচ্ছি 441। তার মানে আমাদের 1 থেকে 20 পর্যন্তই এই বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা থাকবে। তার মানে আমরা যেই জিনিসটা জানি সেটা হচ্ছে, আমরা যে সূত্রটা জানি প্রবাবিলিটির, P = অর্থাৎ সম্ভাবনার যে সূত্রটা, সেটা হচ্ছে উপরে হবে অনুকূল ফলাফল বা অনুকূল ঘটনা, আর নিচে হচ্ছে মোট ঘটনা। তাহলে দেখো এখন যদি এখানে যদি আমরা মান বসাই, তাহলে অনুকূল ঘটনা মানে কত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ এখানে অনুকূল ঘটনা হওয়ার মানে ঘটনা ঘটার সম্ভাবনা মানে হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত বর্গ করলে আমাদের এখানে 440-এর মধ্যে থাকবে। তার মানে এটাই হচ্ছে আমাদের অনুকূল ঘটনা, অর্থাৎ টোটাল 20টা সংখ্যা এখানে। আর নিচে মোট ঘটনা, অর্থাৎ মোট যে সংখ্যা টোটাল আমাদের 1 থেকে 440, মোট হচ্ছে 440। তার মানে টোটাল সংখ্যা আমাদের লাগবে 440, এই মোটটা নিচে বসবে। তার মানে এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি, তাহলে দেখো 0 0 কাটা, তার মানে 2 একে 2 আর এখানে 22 দুগুণে, দেখো আমরা এখানে আলটিমেটলি পাচ্ছি 22 দুগুণে 44, তার মানে 1/22, অর্থাৎ 1/22 যে অপশনটা, অর্থাৎ ক নম্বর অপশনটাই আমাদের কারেক্ট অ্যান্সার। তো এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী যে অঙ্ক সেটার মধ্যে। তো তোমরা লক্ষ্য করো আমাদের পরবর্তী অঙ্কটাতে কি বলা আছে। আমাদের এখানে বলা আছে, দেখো
একটা ধারার অঙ্ক আমাদের দিয়ে দিছে। এই ধারার অঙ্কটার দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাবো, এখানে দেখো বলা আছে 0.12 প্লাস 0.0012 প্লাস 0. এখানে দেখো 4টা 0 1 2 প্লাস ডট 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 ডট, এখানে ধারাটি বলছে অসীম পদ পর্যন্ত যোগফল। তাহলে আমরা এই ধারার অঙ্কের ক্ষেত্রে আমরা একটা যে ব্যাপারটা জানি সেটা হচ্ছে, দেখো এখানে ধারাটার প্রথম পদ কি, প্রথম পদ a ইকুয়াল, আমরা জানি একটা ধারার প্রথম পদ a ইকুয়াল হচ্ছে 0.12। এখানে আমাদের প্রথম পদটা 0.12 দেওয়া আছে, আর প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে। আর সাধারণ অনুপাত যেহেতু এটা গুণোত্তর ধারা, সাধারণ অনুপাত হচ্ছে আর, সাধারণ অনুপাতটা আমরা বের করি কিভাবে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তার মানে দ্বিতীয় পদটা হচ্ছে 0.012 অর্থাৎ, আর এর নিচে হচ্ছে কত, প্রথম পদ হচ্ছে 0.12। তার মানে আমরা যে ব্যাপারটা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে, দেখো কাটাকাটি করলে আমরা যে ব্যাপারটা পাচ্ছি 0.0, দুইটা শূন্যর জন্য একটা শূন্য, 12 কাটলে 1, 0.01। তো এখন একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, এই ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল যদি করতে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই যে আর এর মানটা কিন্তু 1 থেকে ছোট। তার মানে এখন আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে, দেখো আমরা অসীম গুণোত্তর ধারার যেই অসীমতক সমষ্টি যেটা, অর্থাৎ অসীম পদ পর্যন্ত যোগফল, সেটা সূত্র জানি আমরা a বাই, অর্থাৎ s ইনফিনিটি সমান সমান a বাই 1 মাইনাস, অর্থাৎ 1 মাইনাস r। তাহলে এখন দেখো আমাদের a এর মান কি, প্রথম পদ অর্থাৎ 0.012 আর 1 বিয়োগ 1 মাইনাস আর, 1 মাইনাস আর বলতে আর এর মান কত, 0.01। তার মানে দেখো আলটিমেটলি আমাদের এখানে মানটা কি দাঁড়াচ্ছে, 0.12 আর 1 থেকে 0.01 বিয়োগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0.99। তাহলে দেখো এখন আমি যদি দশমিকটা উঠাই দিই, এখানেও দশমিক উঠালাম, এখানেও দশমিক উঠালাম, যেহেতু দুইটারই একটা সংখ্যার পরে দশমিক এবং দুইটারই দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, তা সেজন্য আমরা উঠেই ফেলতে পারি 0 কাটা। এখানে আমাদের যে ব্যাপারটা আসতেছে, আমরা যদি এখানে 3 দিয়ে কাটি, তাহলে দেখো এখানে 3 দিয়ে কাটলে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে, দেখো 3 4 12 4, আর এখানে 3 দিয়ে কাটলে দেখো 3 33 99। তাহলে দেখো 3/4, তাহলে আমরা যে ব্যাপারটা পাচ্ছি সেটা হচ্ছে 4/33। আমাদের 4/33 হচ্ছে খ নাম্বার অপশন, এখানে আমাদের ক নাম্বার অপশনটা, আমাদের 4/33 হচ্ছে ক নাম্বার অপশনটা। তাহলে আমাদের এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর তোমাদের প্রবলেম থাকলে তোমরা, আমি আবারও বলছি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কটাতে। এখন দেখতে পাচ্ছি আমরা আমাদের যেই 41তম বিসিএস প্রিলিমিনারিতে 16 নম্বর অঙ্কটা যেটা, সেটার মধ্যে বলা আছে, দেখো একজন ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? তো এখন দেখো একজন ব্যক্তির 5% বেতন কমেছে, তার মানে আমরা যে ব্যাপারটা জানি, এখানে 5% বেতন কমেছে কিন্তু 1 বছর পর আবার 5% বেতন বেড়েছে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটা শর্টকাট ট্রিক এখানে অ্যাপ্লাই করব। সেই ট্রিকটা হলো কি, দেখো সেই ট্রিকটা হলো আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস xy ডিভাইড বাই 100। আমাদেরকে বলছে না যে কত পার্সেন্ট কমেছে এবং তা আবার 1 বছর পরে 5% বেড়েছে, অর্থাৎ এখানে প্রথম বছর আমাদের 5% কমেছে এবং আবার 1 বছর পরে সেটা আবার 5% বেড়েছে। তো মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। তো এটার ক্ষেত্রে এই আমাদের শর্টকাট ট্রিকটা আমরা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ ট্রিকটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস xy ডিভাইড বাই 100। এখন কমলে আমরা সেটাকে করব মাইনাস এবং বাড়লে সেটা হবে প্লাস। তাহলে 5% কমেছে, তাহলে 5% যেহেতু কমেছে সেটা হবে -5, আর 5% বেড়েছে y এর মান, তার মানে এটা +5 যোগ এখানে x এর মান কত, তাহলে -5 গুণ এখানে y এর মান কত, +5, তার মানে 5 গুণ 5 -5 গুণ 5, আর এখানে নিচে কত 100, নিচে 100। তাহলে দেখো যেহেতু মোটের উপর বলছে আমাদের শতকরা, যেহেতু সেজন্য এখানে 100। তাহলে দেখো আমরা এখানে 5 কাটা, আর এখানে -5 আর 5 গুণ করলে আমাদের এখানে পাচ্ছি -5 5 25 আর ডিভাইড বাই নিচে 100, তার মানে 25 একে 25 4 25 100। তার মানে আমরা এখানে পাচ্ছি -1/4। তাহলে -1/4 মানেই হচ্ছে আমরা যেটা ভাগ করলে যেটা পাই সেটা হচ্ছে -0.25, এটা আমরা পাই। অর্থাৎ দেখো যেহেতু মাইনাস, তার মানে কি, তার মানে 0.- যেহেতু বলা আছে -0.25, তার মানে এটা কি এত পার্সেন্ট কমেছে। মাইনাস থাকে মানে কি, কমা। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি 0.25% কমেছে, অর্থাৎ গ নাম্বার যে অপশনটা, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের প্রবলেম থাকলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে, কেমন? এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কটাতে। দেখো আমাদের পরবর্তী অঙ্কটাতে কি বলা আছে, এখানে বলা আছে
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? তো আমরা এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি প্রথম যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটার মধ্যে এখানে দেখো বলা আছে কি, এখানে বলা আছে দেখো ত্রিভুজটার এখানে ভিতরের মধ্যে এক কর্নারে আছে, অর্থাৎ একটা কোণে আছে 4, আরেকটাতে 8, আরেকটাতে 7, আর মাঝখানে বলা আছে 39। এখন দেখো এরপরেরটাতে আমরা দেখতে পাচ্ছি 6, 3, 9, 27, 9, 7, 5, আর এখানে আমাদের প্রশ্নবোধক চিহ্নে বলছে কি হবে। তো দেখো এই ব্যাপারটা এখানে একটা ইকুয়েশনের মাধ্যমে ব্যাপারটা চলে গিয়েছে। সেটা হচ্ছে কিরকম, দেখো আমরা এখানে যে ব্যাপারটা লক্ষ্য করবো সেটা হচ্ছে দেখো 4 আর 8 যদি আমরা গুণ দিই, দেখো 4 আর 8 যদি আমরা গুণ দিই আর এর সাথে যদি আমরা 7 যোগ করে দিই, দেখো 4 8 32, 32-এর লগে 7 যোগ করলে আমরা পাইতেছি 39। তার মানে আমাদের এই 39টা এখানে মিলে যাচ্ছে। এরপরে দেখো আমরা যদি এর পরেরটা যদি দেখি 6, এই যে 6 গুণ 3, 6 গুণ 3 যোগ যদি 9 করি আমরা, তার মানে 3 6 18 যোগ 9, তার মানে আসতেছে 27। তাহলে দেখো যে মাঝখানেরটা মিলে যাচ্ছে। ঠিক এই আমাদের এই প্যাটার্নে আমাদের এই ব্যাপারটা হবে, অর্থাৎ 9 গুণ 7 যোগ কত 5, তাহলে 7 নং 63 আর 5 হচ্ছে যোগ, তার মানে 68। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 68। তার মানে আমাদের খ নাম্বার যে অপশনটা, এটাই কারেক্ট অ্যান্সার। তো এর পরবর্তী অঙ্কটাতে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমাদের 18 নম্বর অঙ্কটার মধ্যে দেখো এখানে কি বলা আছে। আমাদের এখানে বলা আছে নিচের কোন সংখ্যাটি সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে আমরা কি করব, আমরা ঠিক তেমনিভাবে ওই আগেরটার মতো আমরা প্রত্যেকটা উঠে আমরা আড়াআড়ি গুণ দিয়ে এই ব্যাপারটা বের করব। 16/31 আর এখানে কত 4/12, তাই তো। তাহলে দেখো আমরা কি করব, আড়াআড়ি গুণ দেবো, এইটা গুণ এইটা, তার মানে 18 গুণ 3, 3 8 24, 4 হাতে আছে 2, 3 1 3, 3 2 5, অর্থাৎ 54। এরপরে দেখো আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে কত, সেটা এখানে দেখো আমরা এটা আড়াআড়ি গুণ করে দেবো। 5 6 30 0 হাতে আছে 3, 3 5 15, 15 আর 3 18, অর্থাৎ 180। তার মানে এখান থেকে সবচেয়ে ছোট পাচ্ছি কোনটা আমরা, দেখো এই যে 54 যেই জায়গাটা, অর্থাৎ 54 যেটা, এটাই তো 180 থেকে ছোট। তার মানে আমাদের এই ভগ্নাংশটা অর্থাৎ 18/36, এই যে 18/36টা হবে এটার থেকে ছোট, অর্থাৎ 5/3 থেকে 18/36টা কি ছোট। তার মানে 5/3 কাটা, এটা হবে না, যেহেতু আমাদেরকে বলছে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। এখন 18/36-এর সাথে আমি 16/31-এর আমাদের এখানে তুলনা করব। তাহলে দেখো সেম আবারও আমরা আড়াআড়ি গুণ দেবো। 18 আর 31 গুণ করলে কত হয় দেখি আমরা। এখানে আমরা কি করতেছি, আমরা এখানে 18/36 আনছি আর এখানে 16/31-এর সাথে আমরা গুণ দিতেছি। তাহলে দেখো 18/36 এবং 16/31 যে আমাদের আছে, এটা যদি আমরা গুণ দিই 18 গুণ 31, তাই তো। তাহলে দেখো 18-র সাথে যদি আমি এখানে 31 গুণ দিই, তাহলে দেখো আমাদের আলটিমেটলি কি আসতেছে। আমরা এখানে দেখো এই লাস্টেরটা আমরা শর্টকাট যে মেথড আমাদের, সেখান থেকে আমরা পাচ্ছি কত 8 একে 8, তাই তো। তো এখন দেখো সেখান থেকে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 8 একে 8, আর হচ্ছে দেখো কি এখানে আমরা এই যে এই দুইটা, অর্থাৎ এই দুইটা গুণ করব, যোগ করে দেবো এই দুইটার সাথে, অর্থাৎ এই দুইটা গুণ আর এই দুইটা গুণ মাঝখানে যোগ হবে। তার মানে 3 8 24, দেখো 3 8 24 আর একে কত 25, 1 1 1, তার মানে 3 8 24 আর একে 25, 25-এর 5 হাতে আছে 2। তাহলে দেখো এখানে আবার লাস্টেরটা গুণ করব, 3 1 3, 3 2 5, অর্থাৎ 558। আমরা গুণ করলে এখান থেকে পাচ্ছি কত 558 পাইতেছি। দেখো আমরা এখান থেকে পাচ্ছি 558। এরপরে দেখো আমরা কি করব, 36 আর 16 গুণ দিব। ঠিক তেমনিভাবে 36 গুণ 16, দেখো আমরা 36 গুণ 16 দিলে কত আসতেছে, দেখো এখানে আমরা লাস্টে গুণ করবো। 6 6 36-এর 6 হাতে আছে 3, তারপরে দেখো এইটা গুণ যোগ এইটা, তাই তো 6 একে 6, আর এখানে আমরা কত 3 6 18, 18 আর 6 হচ্ছে আমার 24, 24 আর হাতের 3-এ কত 27, হাতে আছে 2, তারপরে দেখো লাস্টে গুণ করবো 3 একে 3, 3 আর 2 5, 576। দেখো 576, তার মানে আমাদের 558 থেকে 576 বড় হয়ে গেছে। তার মানে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এখানে এই যে এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা 558, অর্থাৎ 558 যেহেতু ছোট, তাহলে 18/36 সবচেয়ে ছোট। তাহলে দেখো আমরা 18/36টা আবার আমরা এখানে দেখো আমরা 18/36টা আবার করব। দেখো এই যে 18/36, এখন আমাদের তাহলে এই যে 16/31 এটাও তো হলো না, মানে এটাও কাটা। এখন আমরা লাস্টের যে 4/12 এটার সাথে তুলনা করব। তাহলে 4/12 এটাও সেম আমরা কি করব, আড়াআড়ি গুণ করব। 18 আর 12 গুণ করলে আমরা এখানে পাচ্ছি কত, তোমরা লক্ষ্য করে দেখো 18 গুণ 12, লাস্টে গুণ 8 2 16, 16 6 হাতে আছে 1, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 8 একে 8, 2 একে 2, 8 আর 2 10, আর হাতে একে কত 11, 11 1 হাতে আছে 1, লাস্টে গুণ, অর্থাৎ 1 একে 1 আর হাতের একে 2, 216। তার মানে এখানে 216, আর এভাবে গুণ করলে আমরা পাইতেছি কত 4 6 24-এর 4 হাতে আছে 2, 3 6 3 4 12, 12 2 কত
14, তার মানে সবচেয়ে ছোট 216 থেকে 144 ছোট। তার মানে আমাদের বলছে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, তার মানে এই দুইটার মধ্যে 144 যেহেতু 216 থেকে ছোট, তাহলে 4/12 ছোট, অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 4/12। তার মানে আমাদের 18 নম্বরের যেই অ্যান্সারটা সেটা হচ্ছে ঘ নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। দেখো এবার আমরা আমাদের সর্বশেষ যে অঙ্কটা অর্থাৎ 19 নম্বর অঙ্কটা সেটার দিকে লক্ষ্য করি। সেটার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 0.1কে যদি আমরা ভাঙাই তাহলে দেখো এখানে 0.1 এটাকে ভাঙায়া 10 দশমিক উঠাইলে আমাদের নিচে আসতেছে 10 গুণ 3.33। এটাকে আমরা যদি দশমিক উঠাতে যাই তাহলে দেখো আমাদের এখানে আসতেছে কত, দশমিক উঠালে আমাদের দশমিকের জন্য 1 আর দুইটা সংখ্যা দুইটা শূন্য। আর এরপরে দেখতে পাচ্ছি আমরা 7.1, দশমিকটা উঠালে আমাদের 1 আর নিচে যেহেতু দশমিকের পর একটা সংখ্যা একটা শূন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 1 উপরে আছে 1 গুণ 333 গুণ এখানে কত 71, আর নিচে 1 দিয়ে কটা সংখ্যা কটা শূন্য, একটা 3 দুইটা তিনটা দুইটা পাঁচটা, তিনটা একটা চারটা, তাহলে একটা দুইটা তিনটা চারটা শূন্য। তার মানে এই দুইটা গুণ করলে আমরা পাইতেছি কত 333 আর 71 গুণ করলে আমরা পাইতেছি 236, অর্থাৎ 23,643 আমরা পাইতেছি। আর নিচে হচ্ছে আমাদের চারটা শূন্য। তার মানে দেখো আমরা এখান থেকে যদি কাটাকাটি করি, চারটা শূন্য যদি আমরা কাটাকাটি করি আমরা দেখতে পাচ্ছি চারটা, তার মানে 2 একে 2, তার মানে 2.36 4 3, তার মানে 2.36 যে আমাদের অ্যান্সারটা, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।